বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প কবি জানেন। আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প। বহুকাল পূর্বে বনমহল নামে এক রাজ্য ছিল। যে রাজ্যের রাজা ছিল না, ছিল এক রানী। রানীর নাম ছিল বনদেবী। তিনি এত ভালো ছিলেন যে বনের পশু পাখি গাছপালা সবাই ভালোবাসত তাকে। তিনিও সবাইকে ভালোবাসতেন। আকাশ বাতাস রোদ জ্যোৎস্নার সঙ্গে ভাব ছিল তার। এরাও তাকে খাতির করত, ভালোবাসত। এত ভালোবাসা পেলে কি আর কোনো অভাব থাকে? বনমহলের রানী বনদেবী সত্যি রানীর মতো থাকতেন। গাছেরা তাকে ফল দিত, গাছই এসে দুধ দিয়ে যেত, পাখিরা গান শোনাত, ফুলেরা গন্ধ দিত। বনের মধ্যে ছোট্ট একটি নদী ছিল, সে দিত পিপাসার জল। তার জলে আকাশের ছায়া পড়ত। সন্ধ্যার উষার আলোর জল রাঙা হয়ে উঠত কখনো। বর্ষায় মেঘের ছায়া পড়লে মনে হতো নদী যেন নীলাম্বরীর শাড়ি পরেছে। কত রকম ছবি যে ফুটে উঠত নদীর বুকে, তার আর ঠিকানা নেই। বনদেবী তার সহচরীরা বসে বসে দেখতেন। অনেক সহচরী ছিল তার, তাদের নিয়ে বনমহলে বেশ সুখেই থাকতেন তিনি। কিন্তু বিপদ এলো একদিন। শহর থেকে একদল মানুষ এসে বনমহল ঘেরাও করল। অনেক জিনিস লুটপাট করে নিয়ে গেল তারা। বনদেবী আর তার সহচরীরা খুব উঁচু গাছে উঠে ঘন পাতার আড়ালে বসে দেখলেন সব। বনদেবী বললেন, এর ফল ভালো হবে না। নিজেদের অস্ত্রে ওরাও নিজেরা মারা যাবে। কিন্তু ওদের সবচেয়ে দুঃখ হলো যখন দেখলে ওদের প্রিয় ঘোড়া পবনকে ওরা বেঁধে নিয়ে যাচ্ছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সকলের। আহা বেচারা! কিন্তু ওই পবনই একদিন শহর থেকে লাল রঙের ঘাগরা নিয়ে এলো। এক আটটা ঘাগরা নয়, এক গাড়ি ঘাগরা, প্রতিটি লাল টুকটুকে। পবনের চেহারাও অদ্ভুত। মুখে লাগাম, খুঁড়ে লোহার নাল, গলায় পৃথ্বীর মালা, তাতে আবার ছোট ছোট ঘণ্টা বাঁধা। প্রকাণ্ড একটা গাড়ি টানতে টানতে ঝড়ের বেগে পবন এসে ঢুকলো একদিন বনমহলে। গাড়ির ভিতর অসংখ্য লাল ঘাগরা। পবন যা বলল তাও অদ্ভুত। তাকে দিয়ে ওরা নাকি গাড়ি টানায়। সে গাড়িতে মানুষ থাকে না, মাল থাকে। এক দোকান থেকে মাল নিয়ে আরেক দোকানে যেতে হয়। সেদিন পবন ফাঁক পেয়ে পালিয়ে এসেছিল, আবার তাকে নাকি ফিরে যেতে হবে। ঘাগড়াগুলো নামিয়ে নাও তোমরা, কারণ এক্ষুনি আমি চলে যাব। না গেলে ওরা আবার এখানে আসবে, আবার সব লুটপাট করবে। ভয়ঙ্কর লোক ওরা। সিংহপতিকে অবশ্য বলে যাব। বনদেবীর সহচরীরা ঘাগড়াগুলো নামিয়ে নিল গাড়ি থেকে। তারা কখনো ঘাগড়া দেখেনি। সবাই কল্লোল করতে থাকতো। ঘাগড়া দেখে আশ্চর্য হয়ে গেল। বললে, এ নিয়ে কি করব আমরা? পড়ো, শহরের মেয়েরা এই জিনিস পরে, পড়লে চমৎকার দেখাবে। বনদেবী বললেন, এ নিয়ে আবার গোলমাল হবে না তো? না, আমি যাবার সময় সিংহপতিকে খবর দিয়ে যাব। তিনি বনমহল পাহারা দেবার ব্যবস্থা করবেন নিশ্চয়ই। বনমহলের পাশেই বিরাট মহল। সিংহপতি সেখানকার রাজা। সিংহপতির সঙ্গে বনদেবীর বিয়ের কথাবার্তা ঠিক হয়ে আছে। বিয়ে 2 বছর পর হবে। বিরাট মহলের নিয়ম, গোঁফ না উঠলে বিয়ে হয় না। সিংহপতির তখনও গোঁফ ওঠেনি, কিন্তু তাই বলে বিক্রমে তিনি কিছু কম নন। শহরের লোকেরা বনমহল আক্রমণ করেছে শুনলে তিনি ক্ষেপে উঠবেন। পবন চলে গেল। বনদেবীর সহচরীরা লাল ঘাগরা পরে ঘুরে বেড়াতে লাগলো মনের আনন্দে। তাদের প্রত্যেকেরই গায়ের রং ধবধবে সাদা।
লাল ঘাগরায় চমৎকার মানালো তাদের। মনে হতে লাগলো যেন নতুন ধরনের ফুলেরা বনে বনে ঘুরে বেড়াচ্ছে। বনদেবী বললেন, ওগুলো চিরে গেলে আবার শহর থেকে এমনই লাল ঘাগরা আনিয়ে দেব তোমাদের, আর তোমাদের কল্লোল করতে হবে না। সত্যি বলছো? সহচরীরা আনন্দে আত্মহারা হয়ে গিয়ে ধরল বনদেবীকে। বনদেবী প্রতিশ্রুতি দিলেন, সত্যি বলছি, আবার আনিয়ে দেব, বরাবর আনিয়ে দেব। কে নিয়ে আসবে শহর থেকে? পবনই হয়তো আসবে, আবার না আসে তো কোনো না কোনো ব্যবস্থা করবই। বনদেবীর আশা ছিল কিছুদিন পরেই সিংহপতির সঙ্গে তার বিয়ে হয়ে যাবে, কারণ একদা প্রজাপতি সেদিন বনমহল থেকে বিরাট মহলে গিয়েছিল। তারা বলল, সিংহপতির গোফের রেখা দেখা দিয়েছে, সিংহপতির সঙ্গে বিয়ে হয়ে গেলে আর কোনো ভাবনা থাকবে না, তার প্রচুর লোকবল। বিয়ে কিন্তু হলো না। শহরের মানুষদের সঙ্গে সিংহপতির ঘোর যুদ্ধ বেঁধে গেল। দিনের পর দিন, রাতের পর রাত কাটতে লাগলো, যুদ্ধ আর থামে না। দেখতে দেখতে বছর ঘুরে গেল। বনমহলের আকাশের উপর দিয়ে শোঁ শোঁ করে লক্ষ লক্ষ তীর বেগে চলে যায়। পাখি দেখা যায় না, অনেক সময় মেঘও দেখা যায় না। এদিকে পবনের কোনো খবরও নেই, সিংহপতিরও কোনো খবর নেই। লাল ঘাগরাগুলি ক্রমশ ময়লা হয়ে গেল, ছিঁড়তে লাগলো। সহচরীরা ঘাগরার জন্য মুখ ফুটে আর তাগাদা করতে পারে না, কারণ তারা জানে কেন ঘাগরা আসছে না। এই সর্বনেশে যুদ্ধ না থামলে আর আসবেও না। সহচরীরা কিছু না বললেও বনদেবীর খুব কষ্ট হতে লাগলো, লজ্জাও হতে লাগলো। তিনি ওদের কথা দিয়েছিলেন যে ঘাগরা ছিঁড়ে গেলে নতুন ঘাগরা আনিয়ে দেবেন, বরাবর আনিয়ে দেবেন। কিন্তু এ কি হলো? তার কথা নড়চড় কখনো হয়নি। ভগবান কোনো না কোনো উপায় বরাবর তার মান রক্ষা করেছেন, কিন্তু এবার এ কি হলো? বনদেবী ভগবানকেই ডাকতে লাগলেন। গভীর রাত্রে উঠে তিনি চুপি চুপি নদীর ভিতরে চলে যেতে চায়, আর সেখানে চোখ বুজে বসে এক মনে প্রার্থনা করতেন, ভগবান আমার মান রক্ষা করো। ওদের আমি কথা দিয়েছি, আমার কথা যেন থাকে। রোজই যেতেন। একদিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। বনদেবী রোজ যেমন চোখ বুজে প্রার্থনা করেন, সেদিনও তেমনই করছিলেন। হঠাৎ তার মনে হলো তার বোঝা চোখের ভিতর দিয়েও তিনি যেন আলো দেখতে পাচ্ছেন। চোখ খুললেন, দেখলেন এক জ্যোতির্ময় পুরুষ দাঁড়িয়ে আছে। জ্যোতির্ময় পুরুষ বললেন, আপনার একাগ্র প্রার্থনায় বিচলিত হয়ে ভগবান আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। বনদেবী জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমি সূর্য। আমি আপনার সহচরীদের ঘাগরার ভার নিয়েছি। আমি যখন ভোরে পূর্বাকাশে উঠি, তখন আপনারা এই নদীর জল টুকটুকে লাল হয়ে যায়। সেই সময় যদি আপনার সহচরীরা নদীর জলে ঘাগরা পরে স্নান করে, তাহলে তাদের ঘাগরা আবার নতুন হয়ে যাবে, একটুও ময়লা থাকবে না, একটুও ছেঁড়া থাকবে না, টুকটুকে লাল হয়ে যাবে আবার। কথাগুলি বলে সূর্য অন্তর্ধান করলেন। বনদেবী অবাক হয়ে বসে রইলেন। তার মনে হলো তিনি স্বপ্ন দেখলেন বুঝিবা, কিন্তু স্বপ্ন তো অনেক সময় সত্যও হয়। সত্যি হলো। পরদিন উষার কিরণ পড়ে নদীর জল যখন লালে লাল হয়ে উঠেছে, তখন বনদেবীর সহচরীরা তাদের ময়লা ছেঁড়া ঘাগরা পরে নামল তাতে স্নান করার জন্য। স্নান করে উঠল, তখন প্রত্যেকের ঘাগরা শুধু নতুন নয়, অপরূপ হয়ে গেছে। ভগবানের দয়া হলে সবই হয়। বনদেবী আরেকদিন সূর্যের দেখা পেয়েছিলেন। সেদিনও তিনি নদীর তীরে বসে ভাবছিলেন, এই অসম্ভব আশ্চর্য কাণ্ড বারবার কি হবে? পাশে একটা সূর্যমুখী গাছে প্রকাণ্ড একটা সূর্যমুখী ফুল ফুটেছিল। সে কথা বলে উঠল, বলল, আপনি যতদিন থাকবেন ততদিন হবে। বনদেবী চেয়ে দেখলেন সূর্যমুখীর প্রতিটি পাপড়ি জ্যোতির্ময় হয়ে উঠেছে। বনদেবী বুঝতে দেরি হলো না যে স্বয়ং সূর্যই ফুলের ভিতরে অভিভূত হয়ে আশ্বাস দিয়ে গেলেন তাকে।
ঘাগরার সমস্যা সমাধান হলো বটে, কিন্তু আরেকটা সমস্যা ক্রমশ প্রবল হয়ে উঠতে লাগলো। শহরের মানুষদের সঙ্গে সিংহপতির যুদ্ধ ক্রমশ তুমুল হয়ে উঠল। পাখিরা এসে খবর দিল যে ভীষণ যুদ্ধ হচ্ছে। সিংহপতির সৈন্য সামন্তরা সমস্ত বনমহল ঘিরে রেখেছে, যাতে শহরের মানুষেরা সেখানে হানা দিতে না পারে। শহরের মানুষেরাও চেষ্টা ত্রুটি করছে না। দেশ বিদেশ থেকে নানা রকম অস্ত্রশস্ত্র আনাচ্ছে তারা। দুপক্ষের অসংখ্য তীর শন করে আকাশ দিয়ে যাচ্ছে। যে সাঁকো দিয়ে শহরের লোকেরা বনমহলে আসতো, সেই সাঁকো সিংহপতি ভেঙে দিয়েছে। তাই পবনও আর আসতে পারে না। ভাঙা সাঁকোর সামনে স্বয়ং সিংহপতি সসৈন্যে দাঁড়িয়ে আছে, যাতে শহরের মানুষেরা আবার সাঁকো তৈরি করতে না পারে। সমস্ত বনমহল বিষাদে আচ্ছন্ন। পাখিরা পর্যন্ত ভয়ে ওড়ে না। যদি কারোর গায়ে তার তীর লেগে যায়, কেবল শকুনি আর কাকেরাই সব বিপদে তুচ্ছ করে বেরিয়ে পড়ে। যুদ্ধ হওয়াতে তাদের যেন সুবিধাই হয়েছে, অনেক মরা পাচ্ছে তারা। এমন ভোজ বহুদিন তাদের ভাগ্যে জোটেনি। একটি কাকি একদিন নিদারুণ দুঃসংবাদটি নিয়ে এলো। সিংহপতি যুদ্ধে মারা গেছেন। দিনের পর দিন, রাতের পর রাত বনদেবী স্থির নিশ্চল হয়ে বসে আছেন। মুখে কথা নেই, চোখে জল নেই, ঠিক যেন পাথরের মূর্তি। আর তাকে ঘিরে বসে আছে তার অসংখ্য সহচারীরা, ফুলের মতন দেখতে, টুকটুকে লাল ঘাগরা পরা। তাদেরও কারোর মুখে কোনো কথা নেই। অনাহারে বসে রইলেন বনদেবী দিনের পর দিন। পাখিরা ঠোঁটে করে ফল এনে কত সাধ্য সাধনা করল। নদী অনুরোধ করল, আমার জল খাও এসে, কিন্তু বনদেবী কোনো সাড়াই পাওয়া গেল না। তিনি নিশ্চল হয়ে বসেই রইলেন, আর তার সহচরীরাও নির্বাক হয়ে ঘিরে বসে রইল তাকে। একদিন বুলবুলির দল এসে দেখলে বনদেবী মারা গেছেন। তার সহচরীরাও আর কেউ বেঁচে নেই। বনদেবীর প্রাণহীন দেহ যেন পাথরের মূর্তির মতন বসে আছে, আর তাকে ঘিরে শুয়ে আছে লাল ঘাগরা পরা সহচরীর দল। তারপর বহু শতাব্দী কেটে গেছে। বনদেবীর কথা ভুলেই গেছে সবাই, কেবল একজন ছাড়া। তিনি কবি। তিনি জানেন বনদেবী মরেননি, নতুন রূপে বেঁচে আছেন। তোমরাও নতুন রূপে দেখছো তাকে, কিন্তু চেনো না। শিউলি গাছ দেখনি? শিউলি গাছই বনদেবী। শরৎকালে লাল ঘাগরা পরা তার সহচরীদের দেখেছো তোমরা নিশ্চয়ই। শিউলি ফুল হয়ে প্রতি বছর আসে তারা। বনদেবীকে ঘিরে প্রতি বছরই ঝরে পড়ে, আবার ফুল হয়ে ফোটে, আবার ঝরে পড়ে। কবি জানেন মৃত্যু মানেই রূপান্তর, তাই তিনি বনদেবীকে ভোলেননি। মিথির গল্প পাঠ চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন আজকের গল্পটি কেমন লাগলো। নমস্কার।